আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। আর্থিক খাতের দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি আরও দৃশ্যমান হলে সবকিছু পরিষ্কার হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত দেখুন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে দুর্নীতির নানা চিত্র। বিশেষ করে সালমান এফ রহমান ও এস আলমের টাকা পাচারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক সদস্য ও এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আর্থিক খাতের অনিয়মের সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজেই ধরা যাবে। প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক ইস্যু জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে। পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের তারাও ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি, বিজিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। বাজার কারসাজি প্রসঙ্গে তিনি বলেন, ডিসিদের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি কমলে নিত্য পণ্যের দামও কমবে। আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবির সদস্যদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এই নির্দেশনা দেন তিনি। অন্যদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধকে বিজিবির মূল দায়িত্ব হিসেবে উল্লেখ করে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। স্বৈরাচারী রাষ্ট্রনায়কের পরিণতি কি হয় সে বিষয়টি পৃথিবীর বুকে নিদর্শন করে রাখার জন্যই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দুপুরে গণভবন পরিদর্শন শেষে তারা একথা বলেন আগামীকাল গণভবন জাদুঘর তৈরি কমিটি গঠন এবং 1 সপ্তাহ পর জাদুঘর তৈরির কাজ শুরু হবে। বিপুল দেব রায়ের সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে গণভবন পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শনিবার সকালে পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণতি হতে পারে এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক সেই বিষয়টি নিদর্শন হিসেবে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, ইতোমধ্যে গণপূর্ত ও স্থাপত্য বিভাগের সঙ্গে কথা, আলোচনা এবং ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববারের মধ্যেই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর
করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সারা দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা সহ নানা ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টাবৃন্দ। শাকিলা করিম, RTV, ঢাকা। এদিকে জুলাই আগস্টের আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। এই হাসপাতালে বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ৪ শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। ৪ জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থার উন্নতি হচ্ছে। জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার। দুপুরে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশনে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনীতি পুনরুদ্ধার সহ বেশ কিছু বিষয়ে প্রাধান্য দিয়ে কাজ চলছে। দুর্গাপূজার সময় নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরও কাজ করার কথা জানান তিনি। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে, আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তিপ্রাপ্তদের ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ১৪ জন একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর মধ্যে চট্টগ্রামে ১১ জন ও ৩ জন ঢাকায় অবতরণ করেছেন। ফেরত আসা প্রবাসীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাকিদের দ্রুত ফেরত আনার পদক্ষেপ নিতে আহ্বান জানান। অন্যদিকে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি মানবিক হতে ও তাদের প্রথম শ্রেণীর নাগরিকদের মর্যাদা দিতে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। দেশের সরকারকে বলতে যাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, ওদেরকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, আমি অনেকটা কৃতজ্ঞ থাকবো। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন, তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন। তিনি ছাড়াও ট্রাইব্যুনালে আরও ৪ আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মনোয়ার হোসাইন তামিম, BM সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান। এর আগে আমার বাংলাদেশ AB পার্টি থেকে পদত্যাগ করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয়,
আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রিজভী জানান, এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা তা পুনঃ তদন্তে বেরিয়ে আসবে। তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন, তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? সাভার, গাজীপুর ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিএমইএ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2 সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ায় ওষুধ ও তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বকেয়া আদায়, বেতন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে কারখানার সামনে অবস্থান ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ 12 জনের মধ্যে 8 জনকে ঢাকায় আনা হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। শনিবার বিকেল 5টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স রওনা হয়। বাকি 4 জন চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটেই ভর্তি রয়েছেন। এর আগে 12:30টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকূলে এসএন কর্পোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে কাজ করার সময় অগ্নিদগ্ধ হন তারা। এদের মধ্যে বরকতুল্লাহ, আনোয়ার হোসেন, আলামিন, জাহাঙ্গীর, হাবিব, কাশেম, খায়রুল ও আহমেদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করায় এই দুর্ঘটনা বলে অভিযোগ শিপ ইয়ার্ডের শ্রমিকদের। আমরা তো জাহাজের উপর, আমরা তো এনে ক্লিন করতেছি, ওই মানে ছাতাগুলা ময়লাগুলা পরিষ্কার করতেছি, হঠাৎ না যায় না আবাস আসে খানার মধ্যে লাগিয়ে গেছে, আমি আর দেখতে পারিনি। 3 জন ছাড়া বাকি সবারই অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক। অলরেডি 6 জনের শ্বাসকষ্ট শুরু হয়েছে। সরকারি চাকরির বয়সসীমা 35 করার দাবিতে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের সক্রিয় অংশগ্রহণ ছিল জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের তাগিদ দেন তারা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, সেশন জট সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করতে করতেই 30 বছর হয়ে যায়। তাই চাকরির বয়সসীমা 35-এ উত্তীর্ণ করে চাকরি প্রত্যাশীদের হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে সাক্ষাতেরও সময় চান তারা। আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। কমে এসেছে বন্যার পানি, তবে কিছু এলাকায় পানি ধীর গতিতে কমায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনীর দাগনভূঞাতে পানি কমছে ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, দাদনার খালের কারণে দীর্ঘদিন ধরে পানিবন্দী আছে মানুষ। এছাড়া মুছাপুর স্লুইস গেট দিয়ে সাগরের জোয়ারের পানি সহজে লোকালয়ে ঢুকে দুর্ভোগ বাড়িয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সের মানুষ। আর্থিক সমস্যার কারণে অনেকে বাড়িঘর মেরামত করতে পারছে না। কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্রায় 1100 কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে জানায় এলজিইডি ও জনপথ বিভাগ। এই জেলার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালীর সেনবাগ, সদর পূর্বাঞ্চল, কবিরহাটে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও 14.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। পানি নিষ্কাশনের জলাধার, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যে কেউ যে কোনো পরিমাণ টাকা নিজ হিসাব থেকে তুলতে পারবেন। শনিবার কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
রোববার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ 5 লাখ উত্তোলনের সুযোগ ছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা আরোপ শুরু হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে। সেদিন থেকে ব্যাংকে চেকের মাধ্যমে 1 লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে সেটি বাড়িয়ে 5 লাখ টাকা পর্যন্ত করা হয়। ভারতের মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছে। শনিবার রাজ্যের জিবিরাম ও বিষ্ণুপুর জেলায় এই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার মণিপুরের বিষ্ণুপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় ও কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। শুক্রবার পশ্চিম তীরে তুরস্কের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নিহতের ঘটনায় শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। দাবি উঠেছে সুষ্ঠু তদন্তের। শনিবার নাবলুসের গভর্নর জানিয়েছেন, ময়নাতদন্তের পর এটা স্পষ্ট হয়েছে যে আইসেনুর ইজগি ইসরায়েলি এক স্নাইপারের গুলিতেই নিহত হয়েছেন। নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি স্থাপন সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন সমাজকর্মী আইসেনুর। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের তাণ্ডব লীলা যেন থামার নয়। উপত্যকায় গেল 2 দিনেই নিহত হয়েছেন অন্তত 61 নিরীহ ফিলিস্তিনি। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে সফলতা নিয়ে দেশের ফেরার পর বাংলাদেশের পরবর্তী লক্ষ্য ভারত। 2টি টেস্ট ও 3টি টি-20কে সামনে রেখে 8 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এই সিরিজে বাংলাদেশ ভালো কিছু করবে বলে মনে করেন বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। 19 সেপ্টেম্বর রোহিত কোহলিদের ঘরের মাঠে টেস্ট সিরিজের লড়াইয়ে মাঠে নামবে শান্ত বাহিনী। 2 ম্যাচ টেস্ট সিরিজের পর আছে 3টি টি-20। পাকিস্তান সফর শেষ করে ক্রিকেটারদের অনেকেই আছেন বিশ্রামে, কোচিং স্টাফরাও আছেন ছুটিতে। তবে লিটন শান্তরা নিজ উদ্যোগেই ফিরেছেন অনুশীলনে। এদিকে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন মুস্তাফিজ, সৌম্য, মাহমুদুল্লাহরা। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারার পর জাতীয় দলের জার্সি জড়িয়ে আর মাঠে নামা হয়নি তাদের। ফলে লক্ষ্য এবার ভারত সফরে দলের সঙ্গী হওয়া। সিরিজটিকে সামনে রেখে 8 তারিখ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প, যেখানে 9 তারিখ সকল ক্রিকেটাররা পুরোদমে শুরু করবে অনুশীলন। দলে নেই ইনজুরির সমস্যা। সমস্যা নেই, আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। এ সময় ভারত সিরিজ নিয়েও কথা বলেন দেশের খ্যাতিমান কোচ ও ক্রীড়া বিশ্লেষক। জানান, মাহমুদ রানাদের পেস আক্রমণের কারণে ভারত সমীহ করবে বাংলাদেশকে। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখতে সেভাবে দেখবে না। আগামী 19 সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে, দ্বিতীয় টেস্ট 27 সেপ্টেম্বর, আর 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর। রাফি আমিন, আরটিভি, ঢাকা। এদিকে উয়েফা নেশনস লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি ও ইংল্যান্ড। লিগ 1-এ হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ডিসেলডোর্ফে ম্যাচ শুরু রাত 11:15টায়। এদিকে লিগ বিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ডাবলিনে রাত 10টায় শুরু হবে ম্যাচটি। বিস্তারিত দেখুন মাহফুজুল ইসলামের রিপোর্টে। লিগ এ এর 3 নম্বর গ্রুপে লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসী জার্মানি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তির দল হাঙ্গেরি। গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে টেবিলে নিজেদের অবস্থানটা শক্ত করে রাখার লক্ষ্য জার্মানদের। সেদিক বিবেচনায় হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে দলটার লক্ষ্য ঘরের মাঠ থেকে বড় জয় নিয়ে ফেরা।
নিজেদের শেষ 5 ম্যাচে 3 জয় জার্মানির, 1 ড্র ও 1 হারের অতীত দলটার। হাঙ্গেরির বিপক্ষে এর আগের 38 বারের মুখোমুখি দেখায় 14 বার জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি। 12টি করে ম্যাচ ড্র ও হারের দেখা পেয়েছে জার্মানরা। এদিকে আয়ারল্যান্ডের ঘরের মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড। জাতীয় দলের ফুটবলাররা প্রিমিয়ার লিগে আছে দারুণ ফর্মে। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 লায়ন্সদের 4-2-3-1 ফরমেশনে মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যারি কেইন ও সাকা হতে পারেন কোচ কার্সলির তুরুপের তাস। ইনজুরি থাকায় এই ম্যাচে মধ্য মাঠের কান্ডারি ফোডেনের মাঠে নামা নিয়ে অনিশ্চিত। স্বস্তির খবর, ডিফেন্স সেটআপে ম্যান ইউর তারকা লুকো ছাড়া বাকি সব ফুটবলারই আছেন ফিট। লিগ বি এর 2 নম্বর গ্রুপে নিজেদের শুরুটা রাঙিয়ে রাখতে চাইবে ইংলিশরা। মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।